জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬টি কমিশনের মধ্যে ৫টির পূর্ণাঙ্গ তালিকা দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে সদস্য হিসেবে আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব সহ ৭ জন। সফররাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনে থাকছেন আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল সহ আরও ৬ সদস্য। বিচার বিভাগ কমিশনের প্রধান শাহ আবু নাঈম মমিনুর রহমানের সঙ্গে সদস্য করা হয়েছে ২ বিচারপতি সহ আইন ও বিচার অঙ্গনের বিশিষ্টজনরা। দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে সদস্য হিসাবে আছেন মাসুদ আহমেদ, অধ্যাপক মোবাশ্বের মুনেম সহ ৭ সদস্য। জনপ্রশাসন প্রধান থাকছেন আব্দুল মঈদ চৌধুরী, ডক্টর মোহাম্মদ তারেক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সহ ৭ সদস্য। প্রত্যেক কমিশনে একজন করে শিক্ষার্থী প্রতিনিধি রাখা হয়েছে, তবে তাদের নাম চূড়ান্ত করা হয়নি। দ্রুতই বাতিল করা হবে সাইবার নিরাপত্তা আইন। একই সঙ্গে এই অধীনে হওয়া মামলাগুলো প্রত্যাহার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সংশোধনীয় মাধ্যমে যে এই আইন হবে সেটা যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে সেই ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিকেলে সাইবার নিরাপত্তা আইন সংশোধন বিষয়ে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। অবশ্যই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া বিশেষ করে। এবং সেখানে অবশ্যই আমরা নারী এবং শিশুদের ওনাদের স্পর্শকাতরতা বিবেচনা করে সমাজে, আমাদের মতো সমাজে ওনাদের জন্য স্পেশাল সিকিউরিটি রাখার ব্যবস্থা করব। ডিসি নিয়োগকে কেন্দ্র করে প্রকাশিত অর্থ লেনদেনের প্রতিবেদনকে ভুয়া বলে দাবি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয়ে ৩টি সুপারিশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিবেদনে স্ক্রিনশটে যে আইফোন দেখানো হয়েছে সেটি তার নয় বলেও দাবি করেন মোখলেসুর রহমান। সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি ১-২ দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। ৩ নম্বর হইল, যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের কয়েকজন উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। উপদেষ্টাদের একটা কমিটি করে তারা এটা দেখবেন। একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়ে এরকম একটা কথা, এটার নাম, প্রথমত এই কথাটা উঠলো কেন, এটার সূত্র কি, এটার কারণ কি, এটা তলিয়ে দেখতে হবে। ইমিডিয়েটলি যে সিদ্ধান্তটা হয়েছে, এটা টেকনিক্যাল ইন্টিগ্রিটিটা কি এটা জানার জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে কথা হয়ে গেছে। এটা ইনভেস্টিগেট করে ইমিডিয়েটলি দেখতে হবে। কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকাল 3:30টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এর আগে সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসমাস জুগলুর হোসেনের আদালত মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন। পরে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই বাছাই শেষে বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে তাকে ফুল দিয়ে বরণ করেন গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। গত 29 সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন মাহমুদুর রহমান। পরে তাকে কারাগারে পাঠানো হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টায় ষড়যন্ত্রের অভিযোগে 2015 সালের 3 আগস্ট রাজধানীর পল্টন থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণ ট্রাস্টকে 666 কোটি টাকা অনাদায়ী কর দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেন হাইকোর্টের এক বিচারপতি। পরে গেল 4 আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। জানা যায় 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছিলেন সেটা লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন, কাজেই এ রায় তিনি দিতে পারেন না। নিয়ম অনুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সে সঙ্গে গেল 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর আগে গত 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর দাবির মামলায় 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন, অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে, তখন এই গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টে এসে রিট পিটিশন দাখিল করা হলো, কেন এই রিওপেন করাটাকে অবৈধ ঘোষণা করা হবে না? যেখানে কমিশনার অ্যাপ্রুভ করেছে 17 সাল পর্যন্ত, তাহলে কমিশনার যেখানে অ্যাপ্রুভ করেছে, কমিশনারের আদেশ ছাড়া তো তার নিম্নতম কর্মকর্তা ডিসি তো সেটা ওপেন করতে পারে না। তাই সেটা আমরা ইলিগেল ডিক্লেয়ার করার জন্য আমরা রিট করেছিলাম। শনিবার দুপুর 2:30টায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার সংলাপ শুরু হবে। প্রথম দিন বিএনপি থাকবে, পরবর্তী দলগুলো দল সংক্ষেপে অংশ নেবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সকালে তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। পরে প্রধান উপদেষ্টার তথ্য সচিব বলেন, মালদ্বীপ ও কাতারের সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যার মাধ্যমে প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব হবে। এছাড়াও দেশ দুটির সঙ্গে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। 2024 থেকে 27 সাল পর্যন্ত $110 বিলিয়ন এক্সপোর্ট করতে চায় বাংলাদেশ। পোশাক শ্রমিকদের দাবি দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। এছাড়া কালবেলায় প্রকাশিত জনপ্রশাসন সচিবের দুর্নীতির রিপোর্ট খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় গণমাধ্যমগুলোতে যাচাই বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কালবেলাতে একটা রিপোর্ট এসছে আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে, যেটা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু, এবং এটা আমরা আশা করব যে আমাদেরকে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছেন সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি যে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিসইনফরমেশন যাতে না ছড়ায়। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। দেশে এখনও ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রশাসনে গাফটি মেরে থাকা আওয়ামী লীগের সুবিধাভোগী কর্মকর্তাদের বিতাড়িত না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই নেতা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশের
আয়োজনে জনপ্রশাসনে শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পায় আওয়ামী লীগ। রাজনীতি ব্যর্থ হয়ে পোশাক শিল্পে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে আওয়ামী লীগ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সকল অপকর্মের জন্য বিচারের দাবি জানান তিনি। এছাড়া আওয়ামী লীগে যাতে দেশের আর ক্ষতি করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। 1996 সালের শহীদ শেখ হাসিনাকে দেশে আনতে হবে। শেখ হাসিনা যে অবিচার করেছে, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। সময় ক্ষেপণ করা যাবে না। সময় ক্ষেপণ করলে আপনার সাথে ঘাপটি মেরে যারা ওই সচিবালয়ে বসে আছে, যারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বসে আছে, এরা আবার ষড়যন্ত্র শুরু করতে পারে। আওয়ামী লীগের জন্য বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন করে 3টি হত্যা মামলা অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 35 জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালে সন্তান হত্যার বিচার চেয়ে বাবা মায়ের আবেগঘন স্মৃতিচারণ করেছেন। এদিকে প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, বিচার কাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ জোরে সোরে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। গেল জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট নিহত হন বিএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী শফিক উদ্দিন আহনাফ ও লক্ষ্মীপুরে মারা যান ওসমান গনি। আর যাত্রাবাড়িতে 18 জুলাই পুলিশের গুলিতে নিহত হন সাকিব হাসান। এই 3টি হত্যার অভিযোগে বৃহস্পতিবার দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। 3 শিক্ষার্থীর বাবা মা সন্তান হত্যার বিচার চান। এ সময় প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ শেষ হলেই বিচার কাজ শুরু করা হবে। জুলাই আগস্ট হত্যাকাণ্ড, সহিংসতা ছাড়া বিভিন্ন সময়ে গুমের ঘটনা সহ এই পর্যন্ত ট্রাইব্যুনালে 150-র বেশি অভিযোগ জমা পড়েছে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে আহত নিহত পরিবারে আইনি সহায়তা দিবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা, বাস্তবায়নে জাতীয় নাগরিক কমিটি ছাত্র নাগরিকের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান শুরু করেছে। এই বিল্ডিংটি আন্তর্জাতিক মানের বিচার করার উপযোগী নয়, তো যেহেতু গোটা দুনিয়ার নজরে থাকবে এই বিচার প্রক্রিয়াটা, কাজে এই বিচার প্রক্রিয়ার মধ্যে যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো যাতে খুব ভালো মতো দুনিয়ার কাছে ক্লিয়ার করা যায়, সেজন্য আমরা বলেছি যে মূল ভবনটা সংস্কার প্রয়োজন। মূল বিচার পর্বটা শুরু হবে সেই সময়টাতে ওই বিল্ডিংটার দরকার হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিক সব দৃষ্টি এখানে পড়বে সেই কারণে। ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দবিরুলের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার 2টি মামলা হয়। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী মাহবুব আলম হত্যার ঘটনায় 25 সেপ্টেম্বর ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল আদালতে হত্যা মামলাটি দায়ের করেন ওই শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। এর আগে সরকারের পতনের পর আত্মগোপনে যান ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও 7 বারের সাংসদ দবিরুল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। গ্যাসের রিজার্ভ কমে আসায় জ্বালানি সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি বলেন, সংকট মেটাতে এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। গ্যাস অনুসন্ধানে কার্যক্রমে জোরদার করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে 7টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। বলেন, 2025 সালের মধ্যে 35টি কূপ খনন করা হবে। এর মধ্যে 11টি কূপ খনন করবে বাপেক্স, বাকি 24টি উন্মুক্ত দর
পত্রের মাধ্যমে কাজ দেয়া হবে বলে জানান উপদেষ্টা। আগামী সপ্তাহে দরপত্র আহ্বান করা হবে। এগুলো বাস্তবায়ন হলে গ্যাসের সংকট কমে যাবে বলেও জানান উপদেষ্টা। সালের মধ্যে আরও 35টা কূপ খনন করব। এর মধ্যে কিছু অনুসন্ধান কূপ, মানে একেবারে নতুন, আর এরপরে কিছুটা হচ্ছে উন্নয়ন কূপ সমুদ্রের মধ্যে যেটা, তো সেটার টেন্ডার হয়ে গেছে, সেটা টাইম বাড়ানো হয়েছে সম্প্রতি, এটা এখন ডিসেম্বর মাসে শেষ হবে এবং এখানে 60টি কোম্পানি ইচ্ছা প্রকাশ করছে। যারা ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়েছে তাদের পক্ষে যেন কেউ আদালতে দাঁড়াতে না পারে তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান সংগঠনটি। নেতারা বলেন, ব্যাংক সচল করতে নীতি নির্ধারক ও অংশীজনদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে। আমরা প্রস্তাব করলাম যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, এই ডিফল্টার যারা, তাদেরকে কোর্টে জানি যারা আসতে না পারে, তারা করে বিদেশ টাকা ছেলে পেলে সব নিয়ে পালা চলে গেছে। ব্যাংকে প্রত্যেক ব্যাংক মিলে টাকা পায় ৫,০০০ কোটি টাকা। আমরা বললাম যে এটা ফিউজিটিভ বলে পলাতকদের কোনো রাইট নাই কোর্টে গিয়ে ওখানে তাদের লোক পাঠায় এবং কোর্টে গিয়ে কেস কন্টেস্ট করে। এটা দেওয়া উচিত নয়, এটা ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত। যাচাই বাছাই করে ঋণ দেবে, পূর্বের মতো যাতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি না হয়। আর তারপরে আমি একটা বলছি অন্তর্ভুক্তিমূলক ঋণ, মানে ছোট মিডিয়াম এন্টারপ্রাইজ যারা অনেক সময় ব্যাংকিং সেক্টর থেকে আপনার থেকে ঠিক যথাযথভাবে ঋণ পায় না, সেটাকে ইসে করার জন্য। আর সর্বোপরি আমি বলছি গভর্নেন্সটা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরিচালন এবং গভর্নেন্সের জন্য সুষ্ঠু করে। মালয়েশিয়ার কম খরচে জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার গড়ার আহ্বান জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। এজন্য প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনটির নেতারা। বাইরের নেতারা বলেন, অনিয়ম দুর্নীতির কারণে 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ায় 50,000 কর্মী যেতে পারেনি, ফলে কর্মীদের অতিরিক্ত টাকা দিতে হয়েছে। এ সময় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি সিন্ডিকেট চক্রের সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদিকে আগামীকাল ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার আগমনকে কেন্দ্র করে শ্রমবাজারের নতুন ধারা উন্মুক্ত করার আহ্বান বাইরা নেতাদের। সিন্ডিকেটের মূল হোতারা বাংলাদেশকে বলেছিল যে মালয়েশিয়ান সরকার সিন্ডিকেট চায়, আর মালয়েশিয়াকে বলেছিল বাংলাদেশ সরকার সিন্ডিকেট চায়। এভাবেই তারা সিন্ডিকেটটাকে আপনার এর আগে বাস্তবায়ন করেছিল। এখন যে কর্মীরা যেতে পারে নাই, আমরা বারবার বলেছি তাদের যে টাকা, তাদেরকে ফেরত দিতে হবে। এবং আমরা আজকে দাবি করছি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আসবেন, যদি সম্ভব হয় সিন্ডিকেট মুক্তভাবে কম খরচে এই কর্মীদেরকে যদি পাঠানোর সুযোগ থাকে, আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি এবং আমরা এটা দাবি করছি। বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক তলিয়েছে পানির নিচে। বৃষ্টির পানিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর সড়কে চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। বিশেষ করে স্কুল ও অফিসগামীরা পড়েন চরম বিপাকে। নানা সময় সংস্কার কাজের কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। রাজধানীতে অনেকে সেবা সংস্থা কাজ করার সময় রাস্তা খুঁড়ে রেখে গেছে, অথবা কোথাও কোথাও ধীর গতিতে চলছে সড়কের বিভিন্ন কাজ। এ সময় স্থানে কয়েক মাস ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এদিকে রাজধানীর বাইরেও রাত থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ভোগান্তিতে পড়েছেন চলাচলকারীরা। বরিশালের আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টায় জেলায় 28.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে জলচটে ভোগান্তিতে পড়েন স্কুল, কলেজ ও অফিসগামীরা। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি হয় কুমিল্লায়। এতে হাঁটু পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রানীর বাজার সড়ক ও নজরুল এভিনিউ এলাকা। এছাড়া কুমিল্লা নগরীর এপিজেড ঈদগাহ সড়কও জমেছে পানি। মুষলধারে বৃষ্টি হয় মেহেরপুর আর
টাঙ্গাইলেও। বৃষ্টিতে বড় রাস্তাগুলোতে পানি না উঠলেও অনেক অলিগলিতে জমে পানি। কাদা পানিতে সয়লাভ হয় চারদিক। ভোরের বৃষ্টিতে স্কুলগুলোতে কমে শিক্ষার্থীদের উপস্থিতি। ময়লা পানি টানা পানি হারতে কি করা মন করতে হারতে হয়, নাহলে তো আমাদের আর কিছু করার নাই। হালকা পানি হলে আমাদের গাড়ি ডিস্টার্ব হয়। হাঁটু পর্যন্ত জল ছিল, কিন্তু বের হয়ে আসতে পারছি, এখানে দেখি আবার জল। এখন যদি এই জল পার হয়ে যায় তাহলে আমাদের ড্রেস টেস ভিজে যেতে পারে, অনেক অসুবিধার মুখে পড়তে হবে আমাদের। মোটরসাইকেল চলা যায় না, রিক্সা ওঠা যায় না, গাড়ি থেকে বের হলে কিছু করা যায় না, বাজারঘাট করা যায় না, এগুলো তো সমস্যা। দেশে আরও একদিন ভারী বর্ষণের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 48 ঘন্টার জন্য রাজশাহী, ঢাকা, খুলনা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবাণী জারি করেছি। এবং পাশাপাশি যে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের সব সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা দেখে যেতে বলা হয়েছে। এই বৃষ্টিপাতের যে স্পেল এটা আজকে থাকবে এবং আগামীকালকেও থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গেল 24 ঘন্টায় নতুন রোগী আক্রান্ত রোগীর সংখ্যা 39 জন। মানিকগঞ্জে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছে 22 জন। এতে করে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট 602 জনে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন 85 জন। গত 24 ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন 15 জন রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় কারও মৃত্যু হয়নি। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকরী কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। ফরিদপুরে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 21 জন। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে 2 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন 284 জন। চট্টগ্রামের বিপ্লব উদ্যানকে আধুনিকায়নের নামে গাছপালা কেটে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশিষ্টজনেরা। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই আহ্বান জানান নগর পরিকল্পনাবিদরা। এ সময় বিপ্লব উদ্যানকে বাণিজ্যিক নয় বরং নির্মল বিনোদনের কেন্দ্র হিসেবে নতুন নকশায় গড়ে তোলার আহ্বান জানান তারা। উদ্যানটিকে নান্দনিক রূপে ফেরাতে নতুন পরিকল্পনা নেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। চট্টগ্রামের 16 শহরে 2 একর জায়গা জুড়ে 1979 সালে নির্মিত হয় এই পার্কটি, কিন্তু 2018 সাল থেকে বাণিজ্যিক স্থাপনা তৈরির কাজ শুরুর পর থেকে নষ্ট হয় পার্কের প্রাকৃতিক পরিবেশ। প্রায় 3 ঘন্টা পর নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে সর্বস্তরের গাড়ি চালক। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে বেলা 11:30টায় সিএনজি পাম্প থেকে যানবাহনগুলোতে 24 ঘন্টা গ্যাস সরবরাহ চালু এবং অবৈধভাবে সিলিন্ডার ভর্তি কন্টেইনার গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে গাড়ি চালক ও মালিকরা। এ সময় মহাসড়কের 2 পাশে অন্তত 15 কিলোমিটার অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। পরে দুপুরে 2:30টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় সর্বস্তরের গাড়ি চালক। এ সময় চালক ও মালিকরা জানায় দেশের অভ্যন্তরীণ খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। পাশাপাশি নরসিংদী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী রেন্টি কার, সিএনজি সহ অন্যান্য পরিবহন গ্যাস সরবরাহ না করে কলকারখানায় সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং আইন বিরোধী। অচিরে এই সমস্যার সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গাড়ি চালক ও মালিকরা। গাজীপুরে বাস চাপায় এক যুবকের মৃত্যুর জেরে 3টি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বগুড়া কলম্বিয়া গার্মেন্টস এলাকায় এই ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সড়ক পারাপারের সময় ঢাকা থেকে আসা বলাকা পরিবহনের একটি বাস অজ্ঞাত এই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এর জেরে বিক্ষুব্ধ জনতা 3টি বাসে আগুন দিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের লাশ
এবং নাম পরিচয় পাওয়া যায়নি। ট্রাফিক পুলিশের সহায়তায় মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। বিআরটিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়নের বাবদ ৪৫ কোটি টাকা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে বিআরটিসির প্রধান কার্যালয়ে অনলাইনে ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে ২৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মীদের এই অর্থ দেওয়া হয়। এ সময় বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, প্রাপ্য সুবিধা বুঝিয়ে দিতে প্রতিষ্ঠানটির বর্তমান কর্মীদেরও তালিকা করা হয়েছে। তিনি আরও বলেন, এ সময়ে আর্থিক ক্ষতিতে থাকা প্রতিষ্ঠানটি এবছরও ২ থেকে ৩ কোটি টাকা লাভে থাকছে। এজন্য নিরলস পরিশ্রম করা কর্মীদের ধন্যবাদ জানান তিনি। ২০২১ সালের পর নতুন গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তা কর্মচারীদের প্রায় ১২.৫ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় গত একদিনে মারা গেছেন অন্তত ৪৫ জন। আতঙ্ক বিরাজ করছে গোটা লেবানন জুড়ে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেড়াচ্ছেন। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো। যদিও ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। শুধু আকাশপথেই নয়, স্থল আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে পশ্চিমা অনেক দেশের নাগরিকদের লেবানন থেকে নিজ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে অনেকেই। দক্ষিণ লেবানন ছেড়ে পালাচ্ছেন এবং আশ্রয় নিয়েছেন বিভিন্ন দূতাবাসে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় যে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখানোর অধিকার ইসরায়েলের আছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা পরিকল্পনা বিরোধিতা করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইসরায়েলকে অনেক হিসাব নিকাশ করে সিদ্ধান্ত নিতে হবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে বলেও আশ্বাস দেন তিনি। তবে পারমাণবিক স্থাপনায় হামলা হলে এর বিরূপ প্রভাব পড়বে গোটা বিশ্বে। জি7 দেশগুলো এই বিষয়ে একমত প্রকাশ করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ান বলেছেন, ইসরায়েল হামলা করা অবশ্যম্ভাবী ছিল, তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন ক্রাথন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। বাতিল হয়েছে শত শত ফ্লাইট, বন্ধ রয়েছে শেয়ারবাজার। ক্যাটাগরি 1 এর এই টাইফুন গুরুত্বপূর্ণ বন্দর শহর কাওসিয়াংয়ে আঘাত হানে বৃহস্পতিবার। বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া আর সমুদ্র উত্তাল থাকায় এখানকার ২৭ লাখ মানুষকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলে কিছুদিন পরপরই আঘাত হানে টাইফুন, কিন্তু পশ্চিম উপকূলে আঘাত হানা টাইফুনের ঘটনা ব্যতিক্রম। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানী তাইপেতে যাওয়ার আগেই গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপে পরিণত হবে এই টাইফুন। যুক্তরাষ্ট্রে ক্যাটাগরি 4 এর হারিকেন হেলেনের আঘাতে বন্যা পরবর্তী ক্ষত চিহ্ন ভেসে উঠছে। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে নর্থ ক্যারোলাইনার স্কুল, পানির প্লান্ট সহ অনেক ভবন। বুধবার পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন 3 লাখের বেশি মানুষ। সুপেয় পানির সংকটে পড়েছে হাজার হাজার মানুষ। 12 লাখ বসতবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যায় আটকে পড়া বাসিন্দারা বলছেন, সরকারের পক্ষ থেকে খুব বেশি সহযোগিতা আসেনি তাদের কাছে। তবে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, হারিকেন হেলেনের ক্ষতিগ্রস্তদের $1 কোটি সহযোগিতা দেওয়া হয়েছে। বুধবার নর্থ আর সাউথ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন গেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব উপকূলে হ্যারিকেনের তাণ্ডবে এখন পর্যন্ত 160 জনের বেশি মানুষের প্রাণ গেছে। নাচে মেতে উঠলেন ব্রিটেনের রাজা চার্লস।
লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর কমিউনিটির সদস্যদের সঙ্গে হেসে খেলে নাচেন চার্লস। তাকে নাচতে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশ নেয়া বাকি সদস্যরা। রাজার সঙ্গে ছিলেন স্ত্রী ক্যামিলাও। চলতি মাসে লন্ডন কমনওয়েলথ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 21 থেকে 26 অক্টোবর আফ্রিকা, ক্যারিবীয় ও যুক্তরাষ্ট্র, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 56 সদস্য দেশ যোগ দেবে এই বৈঠকে। এখন চারদিকে দিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরই। এদিকে নারী টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ জয়ের পর ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, নারী ক্রিকেট দল আর অবহেলিত থাকবে না। খেলা শেষে সংযুক্ত আরব আমিরাতে তিনি একথা বলেন। যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতেও তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মানটা প্রদর্শন করতে পারি। এই অবহেলার জায়গাটা যাতে, এই অভিযোগটা যাতে আর না আসে সেজন্য আমরা কাজ করব এবং তৃণমূল ক্রিকেটের ক্ষেত্রে বা তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকে বলেছি প্রান্তিক পর্যায় থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে। এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হলে হবে না, বটম টু টপ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করব। এবং আগামী 26 অক্টোবর বাফুফে নির্বাচনের জন্য 3 সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বাফুফে। এছাড়াও চূড়ান্ত করা হয়েছে ভোটারদের তালিকা। বাফুফের নির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মেজবাহ উদ্দিন আহমেদ। এ নিয়ে চতুর্থবারের মতো এই দায়িত্ব পেলেন তিনি। কমিশনের বাকি 2 সদস্যের একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার এ.কে.এম. এহসানুর রহমান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান। এছাড়া আপিল কমিশনের প্রধান হিসেবে থাকছেন ডক্টর মোহাম্মদ জকরিয়া। একই সঙ্গে যাচাই বাছাই ও শুনানি শেষে 133 জন কাউন্সিলর চূড়ান্ত ভোটারের তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। জনাব মেজবাহ উদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। জনাব এ.কে.এম. এহসানুর রহমান উনি নির্বাচন কমিশনার হিসাবে আছেন এবং তার সাথে আরেকজন নির্বাচন কমিশনার আছেন জনাব সুরাইয়া আক্তার জাহান। বাফুফে নির্বাচন 2024 উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন, তার প্রধান হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে ডক্টর মোহাম্মদ জকরিয়া। 133 জনের যে লিস্টটা গতকাল আপিল কার্যক্রম শেষ হওয়ার পরে ওনারা বোর্ডে উপস্থাপন করেছিলেন, সেটা আজকে আমাদের এখানে বোর্ড থেকে এই 133 জনের সেই লিস্টটা অনুমোদন দিয়েছে। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।